আমার আপন হারা প্রাণ আমার জন্ম আমার কিন্তু একটা রাজনৈতিক পরিবারে। রাজনৈতিক পরিবারে জন্ম নিলেই যে রাজনীতির সাথে যুক্ত হবে এমনটা কিন্তু নয়। 111-এর একটা সময় আমি দেখেছি বিরোধী মতের রাজনীতি করা কিছুটা কঠিন ছিল। রাতে একটা মিছিল বের হয় যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনার পরাজয়ের পেছনের কারণ কি বলে মনে করেন? নতুন বাংলাদেশের পথে আমরা নারী হিসেবে আপনি রাজনীতি করছেন। একটা ক্যাম্পাসের মধ্যে যদি আমি নিরাপদ থাকি, আমার মনে হয় অর্ধেক সমস্যা সেখানে কিন্তু সলভ হয়ে গেল। যদি একটা পোস্ট করি সেখানে অর্ধেক গালাগালি থাকে। জেনজি কিন্তু আমরা কিন্তু বেড়ে ওঠার পরে আমরা বিএনপিকে কখনো রাষ্ট্র ক্ষমতায় দেখিনি। হ্যালো অডিয়েন্স, বাংলা নিউজের পডকাস্ট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজকের পর্বটা কিন্তু হতে যাচ্ছে দারুণ স্পেশাল। আমার সঙ্গে পডকাস্টে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উঠে এসে যিনি এখন সারা দেশে আলোচনায়, ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা। তার আত্মবিশ্বাসী বক্তব্য, ব্যতিক্রমী প্রচারণা, অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান, সাংস্কৃতিক প্রতিভা সব মিলিয়ে তিনি এখন আলোচিত নাম। রাজনীতি, জনপ্রিয়তা, চ্যালেঞ্জ আর ব্যক্তিগত গল্প আজ খোলামেলা আড্ডায় জানবো সবকিছু। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এক্সক্লুসিভ পডকাস্ট কনভারসেশন। এশা, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজে। ধন্যবাদ আপনাকে। এশা, শুরুতেই একটু আমি আপনার সম্পর্কে জানতে চাই। আপনার পারিবারিক জীবন, আপনার বেড়ে ওঠা, আপনার স্কুল, কলেজ, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, জন্ম আমার কিন্তু একটা রাজনৈতিক পরিবারে। আমার বাবা, আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমি দেখেছি যে আমার পরিবার বলতে আমার বাবা, আমার চাচা, আমার ফুপা এবং আমার কাজিন যারা আছে তারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে অন্তর্ভুক্ত আছে। এবং আমি যখন বেড়ে উঠি তখন কিন্তু বিএনপি একটা ক্রান্তি লগ্নের মধ্যে যাচ্ছে, বলতে গেলে বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্যে যাচ্ছে। 111-এর একটা সময় আমি দেখেছি। ছোটবেলায় আমি স্কুলে ভর্তি হই, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তারপরে যখন 111 আসে, আমার বাবার মামলার কারণে আমরা ঢাকাতে শিফট করি। 2 বছর আমরা তখন ঢাকাতে ছিলাম। তারপরে নির্বাচন হয়, 2008-এর নির্বাচন। তারপরে আমরা সেটা পার করে আমরা তখন কুষ্টিয়াতে শিফট করি এবং তারপর থেকে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে আমার পড়াশোনা। সেখান থেকে এসএসসির পরে আমি পড়াশোনা করেছি কুষ্টিয়া সরকারি কলেজে এইচএসসি, এবং তারপরে এই তো রাজশাহী ইউনিভার্সিটি। যদিও আমি 2020 এইচএসসি ব্যাচ, সেখান থেকে করোনার একটা সময় আমাদের পার করতে হয়েছে। তারপরে সেখান থেকে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে 2021 সেশনে আমি এখন বর্তমানে সঙ্গীত বিভাগে পড়াশোনা করছি। পরিবার বলতে গেলে আমাদের কুষ্টিয়াতেই সবকিছু, যেহেতু আমার নানুর বাসা, দাদুর বাসা সবকিছু একই এলাকার মধ্যে, এবং আমি সেখানেই আর কি পরিবারের সকলে মিলে আমাদের একসাথে বেড়ে ওঠা, কাজিনদের সাথে, আমার চাচা মামা সকলের সাথে মিলে আমরা একইভাবে ঈদে যেমন দেখা সকলের হয়, আমার সবসময় যখন বাসায় থাকি তখন তাদের সাথে আমার বেড়ে ওঠা, এবং একটা পারিবারিক মানুষ আমি বলতে গেলে ছোটবেলা থেকে। এবং তারপরে আস্তে আস্তে যেহেতু ছোটবেলা থেকে রাজনীতি দেখে বেড়ে ওঠা, আন্দোলন হলো। আন্দোলনের সময় আসলে আমরা দেখেছি যে আমাদের পরিবার কি পরিমাণ কষ্ট করেছে, বাংলাদেশের মানুষ কি পরিমাণ কষ্ট করেছে। সেখান থেকে কিন্তু আমাদের সেই ফুঁসে ওঠা, এবং তারপর এই তো এখন চলছে। এখন নতুন বাংলাদেশের পথে আমরা, এবং ভালো লাগছে যে বাংলাদেশকে নতুনভাবে আমরা আবার দেখতে পাচ্ছি। রাজনৈতিক পরিবারে জন্ম নিলেই যে রাজনীতির সাথে যুক্ত হবে এমনটা কিন্তু নয়। তো আপনি ছাত্র দলের রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কিভাবে আপনার সেখান থেকে রাজনৈতিক যাত্রাটা শুরু কিভাবে? আসলে এটা সত্যি কথা, রাজনৈতিক পরিবারে জন্ম হলেই রাজনীতিতে সবাই যুক্ত হয় না। কিন্তু ছোটবেলা থেকে আমি যদি একদম 111-এর একটা কথা বলি, তখন আমরা 111-এর সময় ঢাকাতে যখন শিফট করি তখন বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, তিনিও কিন্তু আমাদের বাসাতে আত্মগোপনে ছিলেন। এবং আমি তখন আসলে রাজনীতির কিছু বুঝতাম না। আমি খুব ছোট ছিলাম, শুধু জানতাম যে টিভিতে একটা মানুষকে দেখা যায়, সে আমাদের বাসায় আসছে, এবং তাকে দেখার জন্য আমি রাত জেগেছিলাম। সে রাত 2টার সময় যখন আসে, আমি তখন, আমার বাবা হয়তো তাকে স্যার ডাকছেন, কিন্তু আমি তাকে আমার দাদুর বয়সী দেখে আমি তাকে দাদু বলেই সম্বোধন করি। এবং তার সাথে যখন আমি কথা বলি, তিনি আমার কবিতা আবৃত্তি শুনতে চান অনেক সময়, এবং তিনি বাবাকে বলে গেছিলেন যে তোমার মেয়েকে যদি তুমি রাজনীতির দিকে ফোকাস করাতে পারো হয়তো ভালো করবে, এবং আমার বাবা সেটা আমলে নেন। তারপর থেকে বাবা, আমরা যখন দেখেছি যে রাত বেরাতে পুলিশ আসছে, তখন আসলে ছোটবেলা থেকেই আম্মুর সাথে করে জেলখানায় যাওয়া, বাবার জন্য থানাতে যাওয়া, কোর্টে যাওয়া,
সবকিছু দেখে নিজের ভেতরে এবং রাজনৈতিক একটা বিশ্লেষণের যে ব্যাপারটা, বাবা রাজনৈতিক গল্প বাসায় এসে করতে গেলে আমার সাথেই করতেন, যে এখানে আজকে এই ব্যাপারটা হয়েছে, এটা যদি এরকম না হয় এরকম হতো। তো ছোটবেলা থেকে জিনিসগুলো আমার মধ্যে ঢুকে গেছিল, যার কারণে আর কি রাজনীতিটাকে আমি ধারণ করতাম, আমার ভালো লাগতো। আমার মনে হতো যে দেশের জন্য আসলেই কিন্তু রাজনৈতিকভাবে অনেক কিছু করা সম্ভব যদি আমরা সেটা সুষ্ঠু ব্যবহার করি। তারপরে যখন আমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকি, তখন আমার ইন্টেনশন ছিল না যে আমি আসলে রাজনীতিতে যাব। আশা হয়, তারপরে সকলের সাথে তখন থেকে আমার যোগাযোগ ছিল, কিন্তু ওপেনলি রাজনীতি করার যে ব্যাপারটা সেটা তখনও পরিবেশ ছিল না বলতে গেলে। 5 আগস্টের সময় যখন আন্দোলনটা শুরু হয়, কোটা আন্দোলন দিয়েই শুরু হয়, আমি কোটা আন্দোলনে যাই। রাতে একটা মিছিল বের হয় যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। তারপরে আছে ওটার ভিডিও আমার বাবা দেখে আমাকে তখন ফোন দেয় যে তোমাদের কিছু হচ্ছে। আমি বলি যে না, এখনো তো কিছু হচ্ছে না, ছেলেদের হলের ওইদিকে হয়তো হচ্ছে, বলে কেউ না হলে তুমি বের হও। তো সেই ব্যাপারটা আসলে সেই আন্দোলনটাতে যখন যাই, একটা অধিকার আদায়ের আন্দোলন। আমি রাত 2টোর সময় আমি এবং আমার 2-3টা ফ্রেন্ড মিলে আমরা হলের উঠানে একটা স্লোগান দিয়ে পুরো হলের মানুষকে আমরা এক জায়গা করে সেখান থেকে বের করতে পারি, এবং প্রায় 80% মানুষ হল থেকে সেদিন বের হয়ে যায় আমাদের ডাকে। এবং হলের গেটের সেদিন তালা ভেঙে আমরা যে বের হই, তারপরে যে একটা অভ্যুত্থান ঘটে গেল, তারপরে আমার মনে হচ্ছে রাজনৈতিক পরিবর্তন দরকার। এবং আমরা যারা রাজনৈতিক পরিবর্তনটা নিজে চাই, নিজে ধারণ করি, বাংলাদেশের পরিবর্তন চাই, সেই প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে আমার এখন সরাসরি প্রত্যক্ষভাবে হয়তো রাজনীতিতে যদি আমি আসতে পারি, আমি দেশের জন্য যেটা করতে চাই, আসলে আমি যেই পরিবর্তনটা যেটা চাই সেটা আমি প্রত্যক্ষভাবে যেন করতে পারি, সেই জন্য কিন্তু রাজনীতিতে আমার ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া। তারপর আর আমি যেহেতু জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি, বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করি, জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি, ছাত্র দলের আদর্শ আমার কাছে লেগেছে যে আমি আসলে সেই জায়গা থেকেই ভালোভাবে কাজ করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমি একজন নারী, এবং নারীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখছে। সেখানে আমরা যদি বেগম খালেদা জিয়াকে দেখি, সেটা তার থেকে সবচেয়ে বড় প্রমাণ। এবং এই জন্যই আমি ছাত্র দলকেই আমার নিজের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছি, এবং এখান থেকে আমি আসলে কাজ করার আগ্রহ পেয়েছি এবং এখান থেকে কাজ করতে পারবো বলে মনে হয়েছে। এই জন্যই কিন্তু আসলে তার পরবর্তীতে অভ্যুত্থানের পরবর্তীতে যখন ছাত্রদল ঠিকভাবে কাজ করা শুরু করলো নিজের মতো করে, তখন কিন্তু ছাত্রদলের সাথে করে আমিও মুভ করা শুরু করলাম, কাজ করা শুরু করলাম। আমি যদি বলি যে স্বৈরাচার সরকারের সময় কিন্তু বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রদল বা বিরোধী মতের রাজনীতি করা কিছুটা কঠিন ছিল। সেই সময় কি আপনি মাঠে ছিলেন? সেই সময় আসলে ছাত্রদল ক্যাম্পাসে একটা মিছিলও কখনো করতে পারেনি, এবং আমি যেহেতু মেয়ে ছিলাম, আমাদেরকে সেভাবে কখনো সম্পৃক্ত হতে দেয়নি। আমরা এমনি যোগাযোগ ছিল, কিন্তু সেই সময় মাঠে থেকে যে রাজনীতি করার ব্যাপারটা, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্ভব হয়নি। অভ্যুত্থানের পর যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল বা সবগুলো রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে তারা যখন সক্রিয় হলেন, আপনার রাকসু নির্বাচন আসলো সামনে, এবং প্রথমের দিকে আমরা শুনলাম যে এশা হয়তো ভিপি পদে লড়বেন, পরবর্তীতে এজিএস। এই যে রাকসু নির্বাচনে আপনার একটা সক্রিয় অংশগ্রহণ, এটার গল্পটা যদি একটু বলেন। দেখুন, ছাত্রদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা জানি ছাত্র সংসদ। রাকসু দীর্ঘ 35 বছর পর হয়েছে, এবং অভ্যুত্থানের পরবর্তীতেই কিন্তু সকলের প্রাণের দাবি ছিল যে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই। সেই অনুযায়ী কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোও হয়েছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু একটা গণতান্ত্রিক দল, আমরাও কিন্তু সেখান থেকে চেয়েছি যে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক, ভোটাধিকার যেন আমরা ক্যাম্পাস থেকেই আনতে পারি। এবং সেখান থেকেই কিন্তু আমি রাকসুর সিদ্ধান্ত অনেক আগেই নিজে, অবশ্যই আমাদের রাকসু যদি হয়, যদি সেভাবে আমি নিজেকে তৈরি করতে পারি, আমার যদি মনে হয় আমি কাজ করতে পারবো, তাহলে আমি রাকসুতে অংশগ্রহণ করব। এবং তারপরে যখন আসলে সেই সময়টা আসে, আমাদেরও প্যানেল ডিসকাস হয়, সব কিছু হয়, তখন আমরা চাই আমরা কারা কারা করতে চাই, সেখান থেকে তারা তাদের মতো করে সকলে মিলে একটা প্ল্যান ওয়াইজ একটা প্যানেল দেওয়া হয়, এবং প্যানেলের ভিত্তিতে আমাকে তখন এজিএস পদে মনোনীত করা হয় ছাত্রদল থেকে লড়াই করার জন্য। এবং অবশ্যই আমার যেহেতু সেটা অনেক আগে থেকেই, যখন ছাত্র অভ্যুত্থানের পরেই, যখন জুলাই অভ্যুত্থানের পরেই ইচ্ছা ছিল, এবং এটা যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের জন্য কাজ করার, আমি সেটাকে আমলেই নিই, এবং সেই হিসাবেই কিন্তু রাকসুতে আমার প্রচারণা শুরু করি। আমি কি করতে চাই সেটা সবার কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং তা থেকেই তো রাকসু নির্বাচন আর কি অংশগ্রহণ করি, এবং এতদূর আর কি আমরা দেখেছি রাকসু নির্বাচন হয়েও গেছে। ছাত্রদল একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে,
এবং ছাত্রদল সেই সময়ের মধ্যে যেটুকু করেছে আমি বলতে পারি যে ছাত্রদল অনেক বেশি ইফোর্ট দিয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য করার যে তাগিদ সেটাও তারা অনেক ইফোর্ট দিয়েছে। আপনি যদি দেখতে পারেন যে ছাত্রদল রাকসু নির্বাচন আগে 2024-25 শিক্ষাবর্ষ যেটা আসলো, তারা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে ভোট দিতে পেলেও একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট দিতে পারছিল না। সেটার জন্য আন্দোলনটা কিন্তু ছাত্রদলই করেছে এবং সেই ছাত্রদল কিন্তু যেহেতু ছাত্রদের একটা অধিকার, তাদেরও কিন্তু অধিকার, তারাও কিন্তু আগামী 1 বছর এই রাকসু থেকেই সুফলটা পাবে। তাই আমরা তাদেরকেও কিন্তু সেখানে ইনক্লুড করি এবং সেই রাকসু নির্বাচনটাকে যেন আসলেই গণতান্ত্রিক হয় সেটার একটা পথ উন্মোচন করি। আপনি তো বেশ আলোচিত নাম ছিলেন রাকসু নির্বাচনে। তো আপনি কেন মানে আপনার কি কারণে আপনি হেরে গেলেন বা কেন আপনি হারলেন? আপনার পরাজয়ের পেছনের কারণ কি বলে মনে করেন আপনি? আসলে হার জিত থাকবেই, এটা মেনে নিয়ে একটা নির্বাচনে আসা। একটা নির্বাচন হোক বা যে কোনো প্রতিযোগিতা হোক, সেখানে পরীক্ষা যখন রেজাল্ট দেয় সবাই তো ফার্স্ট হয় না, কিন্তু আমার যে ইফোর্টটুকু দেওয়ার, আমার যে বার্তাটুকু দেওয়ার, সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। সকলের কাছে যাওয়ার চেষ্টা করেছি। যাদের ভালোবাসা আমি পেতে পারি না, আমাকে অনেক মানুষ, অনেক বেশি মানুষ ভালোবাসা দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তারা যে ভোটটা দিয়েছে, তাদের যে বিশ্বাস আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটা আমি এখন রাখতে চাই এবং যে কজন আমাকে ভালোবাসা দিতে পারেনি, আমি বিশ্বাস করি যে হয়তো এখন তারা আমাকে ভালোবাসবে আমার কাজের মধ্য দিয়ে এবং আমি কাজের মধ্য দিয়ে তাদের ভালোবাসা আস্থার জায়গাটুকু নিতে চাই। আমি বলতে পারি যে হয়তো তাদের পর্যন্ত আমি সেই বার্তাটা পৌঁছাতে পারিনি, তারা আমার কাছ থেকে যেটা চাই, আমি আসলে কোনটা করতে চাই তাদের জন্য, সেইটা হয়তো আমি তাদের পর্যন্ত পৌঁছতে পারিনি বলেই রাকসুর ফলাফল এই অবধি এসেছে। কিন্তু আমি আশাবাদী আসন্ন সামনে যে রাকসু নির্বাচনগুলো হবে, আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ছাত্রদের সাথে সাথে আমরা থাকতে পারি, ছাত্রদের কাছে আমরা থাকতে পারি। আমি নিজেও যেহেতু এখনো ছাত্র এবং আমি নিজে হলে অবস্থান করছি, সকলের সাথে আমার ওঠা বসা, আমি নিজেও জানি কোন সমস্যাগুলো ফেস করছি, সেগুলো নিয়ে প্রতিদিন কথা বলার চেষ্টা করছি। আশা করছি যে সামনে যে রাকসু নির্বাচন হবে সেটাও একটা গণতান্ত্রিক উপায়ে হবে এবং আসলে যারা কাজ করতে চায় তারা সেই রাকসু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আমরা যখন রাকসু নির্বাচনের ফলাফলগুলো পাচ্ছিলাম, আমরা দেখছিলাম যে ছেলেদের হলগুলোতে আপনি বেশ ভালো ভোট পাচ্ছিলেন, কিন্তু মেয়েদের হলগুলোতে তুলনামূলক কম ভোট পেয়েছেন। এটার কারণ কি? আসলে নারীর ক্ষমতায়ন আমরা চাই, কিন্তু সেখানে নারীদের পাশে সবসময় নারীদেরই সবার আগে এগোতে হবে এবং নারীরা যদি এটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, আমার মনে হয় সামনে নারীদের জন্য দিনগুলো আরও বেশি ভালো হবে এবং হয়তো তারা সেখানেও বুঝে উঠতে পারেনি, তখনও বুঝে উঠতে পারিনি যে আসলেই একজন নারী হয়ে আমাদের জন্য কাজ করতে পারবে কিনা। বা রাকসুতে তো একটা পদ আছে মহিলা বিষয়ক সম্পাদক, সেখানে মহিলা বিষয়ক সম্পাদক সহ মহিলা বিষয়ক সম্পাদক তো দুজন নারী যাচ্ছেই, এখানে দরকার কিনা, বা তারা হয়তো মনে করেছে যে আমার থেকেও যোগ্য কাউকে তাদের জন্য কাজ করতে পারবে, এই জন্য হয়তো তারা তখন সেই সাপোর্টটুকু দেয়নি। তবুও আমি বলবো যে এখন একদমই যে কেউ সাপোর্ট দেয়নি এটাও না, মেয়েদের হল থেকেও কিন্তু আমি একটা বড় পরিমাণের ভোটই পেয়েছি এবং শেষ পর্যন্ত যারা দেয়নি তাদের কাছে আমি এখনো পৌঁছানোর চেষ্টা করছি যেন সামনের দিকে তাদের আস্থাটা অর্জন করতে পারি, একজন নারী হয়ে নারীর পাশে দাঁড়াতে পারি। এবং শুধু নারী না, আমি কিন্তু নারী পুরুষ দিন শেষে যে শিক্ষার্থীদের জন্য যে কাজ করতে চাই, সকলের যেই চাওয়া পাওয়া নিয়ে কাজ করতে চাই, সেটার জন্য সকলের কাছে কিন্তু আমি থাকার চেষ্টা এখনো করে যাচ্ছি। তার মানে সামনের যে রাকসু নির্বাচন, সেখানেও কি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে কিনা? আসলে রাকসু নির্বাচন আসলেই আমরা বুঝতে পারবো, কারণ একটা প্যানেল যখন হয় আমরা চাই যে তখন আসলে কে সবচেয়ে যোগ্য, ক্যাম্পাসের জন্য সে সবচেয়ে কাজ করতে পারবে, দিন শেষে যার যোগ্যতা সবচেয়ে বেশি থাকবে সেই সময় সেই কিন্তু সে প্যানেলের হয়ে কাজ করবে এবং আমরা সবাই তার হয়ে কাজ করব। তো এখনই এটা বলা সম্ভব না, কারণ রাকসু তো কিছুদিন আগেই তবে হয়েছে। আপনি প্রস্তুতি রাখছেন, যে এই যে বলছিলেন যে যোগাযোগ রাখেন। হ্যাঁ, অবশ্যই এটা একজন ছাত্রী হিসেবে আমি অনেক আগে থেকেই চেয়েছি শিক্ষার্থীদের জন্য কিছু করতে, সেটা সেই প্ল্যাটফর্ম থেকে না হলেও আমার ছাত্র দলের প্ল্যাটফর্ম তো আছে, আমি সেই প্ল্যাটফর্ম থেকেও করতে চাই। আমি কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি সেই প্ল্যাটফর্ম থেকেও করতে চাই। তো আমার যেই প্ল্যাটফর্মগুলো আছেন সেই প্ল্যাটফর্মগুলো থেকে তাদের জন্য কাজ করে যেতে চাই। অনেকেই বলেন যে মেয়েরা আসলে মেয়েদেরকে হিংসে করে, যার কারণে আমরা শুধু আপনার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে নারী প্রার্থীরা নারীদের যে মেয়েদের যে হলগুলো রয়েছে সেগুলোতে তুলনামূলক কম ভোট পায়। আপনি কি বলবেন? হিংসার কথা আমি ঠিক বলবো না, আমি বলতে পারি যে হয়তো তারা সেভাবে এখনো ভরসা করে উঠতে পারে না, তারা এখনো সেভাবে আস্থা দিয়ে উঠতে পারেনি এবং তারা যখন দেখবে একজন নারী আসলে ঠিকভাবে একজন পুরুষের মতোই কাজ করছে, তখন তারা আস্তে আস্তে সেই আস্থাটা পাবে, তার উপর ভরসা করতে পারবে এবং আমরা আশা করি সেই পরিবর্তনটাই আমরা সামনে দেখব। রাজশাহী বিশ্ববিদ্যালয় তো হচ্ছে বলা হয় যে শিবিরের ক্যান্টনমেন্ট
বলা হয়, ওখানে শিবিরের আধিপত্য অনেক দিন থেকেই। তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন নারী হিসেবে আপনি রাজনীতি করছেন এবং শীর্ষ 3 পদের একটিতে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই জায়গাটি থেকে আপনাকে নানাভাবে কোনোভাবে হয়রানি করা হয়েছে কিনা, বা ধরেন সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী এই ধরনের হয়রানির শিকার হয়েছেন কিনা? আমি আমার পুরো রাকসু জুড়ে সব থেকে বেশি ইন্টারভিউ ছিল সাইবার বুলিং নিয়ে। 5 আগস্টের আগে, মানে যখন জুলাই গণঅভ্যুত্থান হলো, আমরা নারীরা কিন্তু রাত 2টোর সময় যখন বেরিয়েছি, তখন কিন্তু সেই আমাদের ভাইয়েরাই আমাদের প্রোটেকশন দিয়েছে। কিন্তু তার পরবর্তী সময় এসে যখন একটা দলীয় ট্যাগ আমার গায়ে লাগলো, যে আমরা তো তখন সকলেই সাধারণ শিক্ষার্থী হিসেবেই আন্দোলনটা চালিয়েছিলাম, সকলের কিন্তু কোনো দলের পরিচয় ছিল না। এবং তারপরে অবশ্যই এক একজনের মতাদর্শ এক এক রকম থাকবে। তারপর থেকে কিন্তু যে বিভিন্ন বট আইডি থেকে সাইবার বুলিংয়ের যে ব্যাপারটা, এবং দেখা যায় যে এমনভাবে আক্রমণ করে, আমার মা তুলেও পর্যন্ত গালি দেয়, আমার বাবা মা তুলে গালি দেয়, যে জিনিসগুলো কিন্তু হজম করা অনেক বেশি কঠিন। কিন্তু আমি মনে করি যে সাইবার বুলিংটা তারা করে আমাদেরকে আটকে দেওয়ার জন্য, আমাদেরকে বন্দি করে দেওয়ার জন্য। তো আমি সেটাকে আমার অনুপ্রেরণা হিসেবেই কাজে লাগাই। যদি তারা আমার সমালোচনা করছে, অবশ্যই আমার যদি খারাপ কিছু থাকে সেটা নিয়ে তারা সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা আমি নিতে রাজি আছি। কিন্তু তারা যখন এমনিতেই আমার উপর অ্যাটাক দিচ্ছে, তারা আমাকে আটকানোর চেষ্টা করছে, আমি মনে করি যে অবশ্যই আমি হয়তো শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবো, যার কারণে তারা চাচ্ছে যে থেমে যাক, তারা চাচ্ছে যে একজন এভাবে এই জায়গায় এসে আটকে যাক। এবং একটা যে কাদা ছড়ে ছড়ে ব্যাপারটা দলীয় ট্যাগ লাগলেই, সেটা আমি দেখেছি নারীদের ক্ষেত্রে অনেক বেশি হয়। তো বট আইডি থেকে আমি প্রচুর পরিমাণ সাইবার বুলিং এর শিকার হই, হয়রানির শিকার হই। আপনার কথার সাথে আমি একটু যুক্ত করি। ইভেন আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে খাদিজাতুল কুবরা, উনিও কিন্তু যথেষ্ট ধর্মীয় রীতি মেনেই কিন্তু চলেন, পর্দা করেন। তারপরে উনিও কিন্তু বারবার অনলাইনে এসেছেন, বলেছেন যে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, খারাপ মেসেজ দেওয়া হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে। আসলে যাদের বিকৃত মানসিকতা আছে, তারা তো আসলে পর্দা করছে কি পর্দা করছে না, কে শালীনভাবে চলছে অশালীনভাবে চলছে, কোনো কিছুই বিবেচনা করছে না। তারা শুধুমাত্র তাদেরকে অ্যাটাক দিতে হবে, পার্সোনালি অ্যাটাক দিতে হবে বলেই তারা করছে, এবং তাদের কাজ সেটাই। তো আমি মনে করি তাদের কথায় কান না দিয়ে আমরা যারা আসলে এগিয়ে যেতে চাই, আমরা যারা কাজ করতে চাই, আমরা কাজ করব। কিন্তু হ্যাঁ, অবশ্যই দিন শেষে কোনো কিছু একটা দেখে খারাপ লাগে যে আমি তো আসলে এমন কিছু করছি না, কেন আমাকে এগুলো শুনতে হবে। তবু এ সময় সবচেয়ে বড় কাজ করে আপনার আশেপাশের মানুষের সাপোর্ট, আপনার পরিবারের সাপোর্ট, এবং আলহামদুলিল্লাহ আমি সেই সাপোর্টগুলো পেয়েছি। তারা আমাকে বলেছে যে সেসব কথা যেন কানে না দিই। আমি এখনো কিন্তু আমার আইডিতে যদি একটা পোস্ট করি, সেখানে অর্ধেক গালাগালি থাকে। আমি কখনো আমার কমেন্টের সেকশন এই জন্য দেখিই না। আমার পরিবারের সবাই বলে তোমার তো ওগুলো দেখার দরকারই নাই, তুমি কোন কাজ করছো আমরা জানি, তুমি সেভাবে এগিয়ে যাও, তুমি সেভাবে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। কোনো খারাপ কিছু হলে আমাকে তারাই ধরিয়ে দেবে, বা আমি যাদের জন্য কাজ করছি তারা যখন গঠনমূলক সমালোচনা করে আমাকে ধরিয়ে দেবে, অবশ্যই আমি সেভাবে কাজ করব। তবে আমি মনে করি যে এখন যেহেতু একটা নতুন সরকার বাংলাদেশে এসেছে, এই সাইবার নিরাপত্তা যে ব্যাপারটা, সেটা তাদেরকে জোরদার করতে হবে। আমরা যেহেতু চাই নারীর ক্ষমতায়ন হোক, এবং নারীকে এগিয়ে যাওয়ার জন্য এই সাইবারের যে প্রোটেকশন, সেটা আমাদের অনেক বেশি জরুরি। এবং একটা যে কথা, এআই এর একটা ব্যাপার কিন্তু এখন চলে এসেছে। এআই এর মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে নারীরা, যার কারণে কিন্তু আমরাও বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছি। তো এই নিয়ে আমাদের মনে হয় শক্ত একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। এবং নারীদেরকে অবশ্যই নারীদের পাশে থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে যে কেউ এসে যে কোনো প্রোপাগান্ডা ছাড়ালেই আমরা সেই নারীকে যেন হয়রানি হতে না দিই। অনেকেই বলেন যে আসলে মানুষের জন্য কিছু করতে হলে পদ পদবীর প্রয়োজন হয় না, সদিচ্ছাটাই প্রয়োজন। তো সেই জায়গা থেকে আপনি তো ছাত্রদলের একটা পদ ক্যারি করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার ভাবনা কি? মানে আপনি সামনের দিনগুলোতে কোন জায়গাগুলোতে কাজ করতে চান? আসলে অবশ্যই কাজ করতে গেলে সদিচ্ছা থাকলে কিন্তু পদ পদবীর প্রয়োজন হয় না। তবে আমি যেটা বলেছিলাম যে সেটা একটা প্ল্যাটফর্ম। আমি আমাদের ইশতেহার যেগুলো ছিল, ইশতেহারের মধ্যে কিন্তু আমি সবার আগে বলেছিলাম যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যদি আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কোনটা আপনি সবার আগে চান, আমি বলেছিলাম নিরাপত্তা। একটা ক্যাম্পাসের মধ্যে যদি আমি নিরাপদ থাকি, আমার মনে হয় অর্ধেক সমস্যা সেখানেই কিন্তু সলভ হয়ে গেল। আমাদের আবাসন সংকট আছে, আচ্ছা আমাদের যদি আবাসন পূর্ণ আবাসনও হয়ে যায়, কিন্তু ক্যাম্পাসের মধ্যে যদি আমি নিরাপত্তাই না থাকি, আমার মনে হয় না পূর্ণ আবাসনেরও সেই রকম সুফল আমরা পাবো। তাই আমি মনে করি যে ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা ইস্যু নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং প্রশাসন বরাবর অনেকবার আমরা সেই স্মারকলিপিও দিয়েছি, প্রশাসন সেটা আমলে নেয়নি।
যার কারণে আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। আবাসনের যে ব্যাপারটা সেটা নিয়ে আমি কাজ করতে চাই, এবং শিক্ষার্থীদের ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যাপারগুলো, যেমন হলো আমাদের যেমন খাবার, ডাইনিংয়ের একটা খাবার, সেই ব্যাপারে আমাদের ডাইনিংয়ের মধ্যে বিভিন্ন যেই সেবাগুলো আমরা এখনও পেতে পারি হল কেন্দ্রিক, সেই সেবাগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যে শিক্ষা, আমাদের প্রথম কাজ কিন্তু শিক্ষা, এবং সেই শিক্ষার জন্য আমরা কিন্তু বলেছিলাম যে একাডেমিক ক্যালেন্ডারে যে আমাদের পড়াশোনার যে পরীক্ষার ডেট এবং এই রেজাল্ট দেওয়ার ডেট, এগুলো যখন সংযোজন হবে, আমি মনে করি যে আমাদের পড়াশোনার যে সেশন জটের যে ব্যাপারটা সেটা সলভ হবে। এছাড়া আমাদের গবেষণাতে আমরা ভর্তুকি বৃদ্ধি যে ব্যাপারগুলো, সেগুলো যদি কাজ করে, আমি মনে করি যে শিক্ষার্থীদের এগুলো উপকার হবে। তো আমি দিন শেষে একটা শিক্ষার্থীর উপকার করতে চাই। আবার যদি কোনো আমরা দেখি যে আমি যেহেতু জেলা সমিতির সাথে কাজ করছি, জেলা সমিতির সেখানে কিন্তু আমরা কাজ করি বলতে গেলে একটা নবীনবরণ, একটা ইফতার পার্টি, একটা বিদায়, একটা পিকনিক, এই ধরনের কাজ। কিন্তু আমি এটাকে আসলে আরো ব্রডভাবে করতে চাই। বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, যেমন কম্পিউটার প্রশিক্ষণ হতে পারে, নিজের স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ হতে পারে, এই কাজগুলো আমি করতে চাই। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন, আমরা জানি যে সাংস্কৃতিক যে একটা ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু কাজ করতে চাই। অবশ্যই আমি যেহেতু সঙ্গীত বিভাগে পড়াশোনা করছি, আমি সাংস্কৃতিক দিকটাকে একটা সুস্থ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবেও দেখতে চাই। সেহেতু বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয় আমাদের হলের, সেগুলোকে কিভাবে আরো সুন্দর করে ব্রড করা যায়, আমরা কথা বলে সেই কাজগুলো করতে চাই। যেমন আমার হলে কিছুদিন আগে একটা প্রতিযোগিতা হয়েছে, যেখানে আমরা দেখেছি কুরআন তেলাওয়াত একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু সেখান থেকে এই প্রথম গীতা পাঠ প্রতিযোগিতাটাকে মাইনাস করে দিয়ে করা হয়েছে, যার কারণে কিন্তু অনেকেই ক্ষুব্ধ ছিল। গানের সেগমেন্টগুলো কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে যেমন আমাদের পড়াশোনা দরকার, তেমনি আমাদের সাংস্কৃতিক জায়গাগুলোও দরকার, আমাদের তো সাংস্কৃতিক স্কিল ডেভেলপমেন্ট জায়গাটাও দরকার। অবশ্যই সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই আমি। প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনেই কিন্তু ছাত্রদল বলা যায় যে ভরাডুবি হয়েছে। এটা আসলে কেন? ছাত্র দলের এই ভরাডুবির পেছনে কারণ কি, আপনার কি মনে হয়? দেখুন, 17 বছর ছাত্র দলের কমিটি কিন্তু গুপ্ত না। ছাত্র দলের কমিটি সবসময় প্রকাশ্যে থাকে। তারা কখনো হলে থাকতে পারেনি, তারা হলে কারোর সাথে মিশে থাকতে পারেনি, তারা হলে বাইরে থেকেছে। আমি কমিটিতে ছিলাম না বিধায় আমি হলে থাকতে পেরেছি। কিন্তু তখনও যে ছাত্রলীগের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এটা কিন্তু আমি বলবো না। তারা যখন পারিবারিক ব্যাকগ্রাউন্ড পর্যন্ত জানতো, তারা তখনও কিন্তু তাকে একটা অন্যরকম চোখে দেখতো। এবং আমি বলতে পারি যে স্টুডেন্টদের সাথে আমাদের যে ওঠা বসার ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের ছিলই না এতদিনে। যার কারণে ছাত্রদলের স্টুডেন্টদের সাথে যেই মিলে মিশে ওঠার ব্যাপার, কমিউনিকেশন গ্যাপ একটা আমাদের ছিল, যার কারণে কিন্তু ছাত্রদল অনেকটাই পিছিয়ে পড়েছে। এবং এই কয়দিনে ছাত্রদল সেইভাবে কমিউনিকেট করে উঠতে পারেনি। এবং আমরা মনে করি যে আমাদের ছাত্র দলের রাজনীতি ছাত্র বান্ধব করার জন্য আমাদের এখনো কিছু পদক্ষেপ ছাত্রদল নিচ্ছে, এবং সেগুলো আসলে আমাদের আরেকটু যদি আমরা সময় পেতাম, আমরা হয়তো সকলকে সেভাবে আমরা ছাত্রদলের কাজকর্ম সম্পর্কে বোঝাতে পারতাম। আরেকটা যে ব্যাপারটা, যে আমরা করছি একটা কাজ, কিন্তু সেই কাজটার প্রশংসার থেকে হয়তো বিভিন্ন বট আইডি থেকে আমাদের যদি কোনো একটা ভুল দোষ পাওয়া যায়, সেটা নিয়ে বেশি প্রচারণা হয়। কিন্তু আমাদের যে ভালো দিকগুলো, সেগুলো আসলে প্রচারণাটা অনেক কম হয়, আমাদের করতে দেওয়া হয় না, সেগুলোর প্রশংসা অনেক কম আসে, যার কারণে ছাত্রদের অবধি হয়তো পৌঁছাতেই পারে না যে ছাত্রদল এই নিয়ে কাজ করছে। কিন্তু আমি মনে করি যে এখন ছাত্র সংসদগুলো হয়েছে, ছাত্রদল যে যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করছে, ভালো কাজ করার চেষ্টা করছে, বুদ্ধিবৃত্তিক কাজ করার চেষ্টা করছে। আমি মনে করি ছাত্রছাত্রীরাও আস্তে আস্তে বুঝবে, এবং তারাও এই ছাত্র দলকে সাদরে ইনশাল্লাহ সামনে গ্রহণ করবে। ছাত্র সংসদ নির্বাচনে যেমন ছাত্র দলের ভরাডুবি হয়েছে, তেমনি আমরা দেখছি যে জাতীয় নির্বাচনে প্রায় 2/3 বেশি আসনে কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জয়লাভ করেছে। বিএনপির এই জয়ের পেছনে বড় কারণ কি বলে মনে হয়? বিএনপি গণমানুষের দল, শহীদ জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল। তো আমরা সেই প্রেক্ষিতে কিন্তু এটা তারেক রহমানেরও দল এবং আমাদের সকলের দল। বিএনপির মানুষ যেই 17 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেটা বাংলাদেশের প্রতিটা মানুষ সাক্ষী, এবং তারা জানে সেই আমলে বিএনপি আসলে কিভাবে দেশের জন্য কাজ করেছে, তারা আসলে তাদের কাজের সাথে কতটা সম্পৃক্ত, সেইটা কিন্তু জেনজি সেভাবে জানে না। কারণ জেনজি কিন্তু, আমরা কিন্তু বেড়ে ওঠার পরে আমরা বিএনপিকে কখনো রাষ্ট্র ক্ষমতায় দেখিনি, এবং কিন্তু বাংলাদেশের যারা দেখেছে তারা কিন্তু বিএনপির সেই আস্থাটা আছে, এবং বিএনপি কিভাবে কাজ করতে পারে, তারা আসলে দেশকে নিয়ে যেভাবে ভাবে। এবং আমরা জানি যে জনাব তারেক রহমানের যে পদক্ষেপগুলো ছিল, তার যে পলিসিগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা গ্রাম বাংলায় পৌঁছে দিয়েছি, এবং প্রতিটি পলিসি ছিল কিন্তু
কিন্তু আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রয়োজনীয় পলিসি, এবং সেইগুলো কিন্তু মানুষকে আকৃষ্ট করেছে। এবং বিএনপির প্রতি সেই আস্থার জায়গাটা যেহেতু মানুষের আগে থেকেই ছিল, তারা সেই আস্থার প্রতিফলনটাই কিন্তু আবার জাতীয় সংসদ নির্বাচনে দেখিয়েছে। সামনের দিনে আসলে ছাত্র দলের জন্য বড় চ্যালেঞ্জ কি? বিএনপি জনপ্রিয় দল, 2/3 বেশি ভোট পেয়েছে, সামনে নিশ্চয়ই আরো ছাত্র সংসদ নির্বাচনগুলো আসছে, সেক্ষেত্রে ছাত্র দলের জন্য বড় চ্যালেঞ্জ কি? ছাত্রদল এখন অবশ্যই তাদেরকে বুদ্ধিবৃত্তিক যে রাজনীতি সেটার মধ্যে যেতে হবে। আসলে গ্রামগঞ্জে যে পলিটিক্সগুলো চলে সেটা আলাদা, এবং বিশ্ববিদ্যালয়ে যে পলিটিক্স করতে হবে সেটা একদমই আলাদা। আমাদেরকে অবশ্যই বুদ্ধিবৃত্তিক রাজনীতিতে আগাতে হবে, আমাদের জেনজির পালস বুঝে সেই রাজনীতিটা করতে হবে, এবং ছাত্রদল যত তাড়াতাড়ি সেই জেনজির পালস বুঝে রাজনীতি করতে পারবে ক্যাম্পাসগুলোতে, তত তাড়াতাড়ি ছাত্রদল ওভারকাম করবে। এবং আমি মনে করি ছাত্রদলের অবস্থা ছাত্র সংসদের পর থেকেই যথেষ্ট ভালো প্রতিটা ক্যাম্পাসে, এবং এই আগামী ছাত্র সংসদ পর্যন্ত ছাত্রদল যদি আরও তাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে, ইনশাল্লাহ সামনের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিএনপি যেভাবে নিরঙ্কুশ আসন পেয়েছে, সরকার গঠন করেছে, ছাত্রদলও তেমনিভাবে ছাত্র সংসদগুলোতেও ভালো একটি ফলাফল নিয়ে বেরিয়ে আসবে। রাষ্ট্র নির্বাচনের সময় আমরা দেখেছি যে আপনার ব্যক্তিত্ব, আপনার বাচনভঙ্গি, কথা বলার ধরনের কারণে আপনি কিন্তু রাজশাহীর বাইরেও সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। আমরা দেখছি জেনজির ভাষায় যদি বলি, আমরা দেখেছি যে আপনাকে বলে পুকি প্রার্থী। তো এই যে আপনার সৌন্দর্য, জনপ্রিয়তা, আপনার রাজনৈতিক প্রজ্ঞা, এই বিষয়গুলোকে কিভাবে আপনি সামলান, বা এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আমি চাই মানুষ আমার মধ্যে কোয়ালিটিগুলো দেখুক, আমার গুণগুলোকে দেখুক। অবশ্যই সৌন্দর্য আল্লাহর দান, সেখানে যেটুকু দিয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে রাজনৈতিক ক্ষেত্রে আমার যে গুণগুলো, রাজনৈতিক যে গুণগুলো, মানুষের জন্য কাজ করার যে গুণগুলো, সেগুলো মানুষ দেখে যাতে আমাকে মূল্যায়িত করে, আমার সেটাই চাওয়া। এবং আমি সামনের দিনগুলোকে আমার নিজের স্কিলটাকেও আরও ডেভেলপ করতে চাচ্ছি, এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি যাতে সামনের দিনগুলোকে আরও বড় চ্যালেঞ্জ আসলেও সেগুলো আমি মোকাবেলা করতে পারি। এবং মানুষ আমাকে দিন শেষে যে ভালোবাসা দিয়েছে, আমি অবশ্যই তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এই ভালোবাসাগুলোকে এখন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র রাজনীতি থেকে পরবর্তীতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আসলে ভবিষ্যৎ বলা অনেকাংশে একটা কঠিন ব্যাপার। ছাত্র রাজনীতি থেকে এখন ছাত্রদের জন্য কাজ করতে চাই, ভবিষ্যতে আমি দেশের জন্য কাজ করতে চাই। অবশ্যই ছাত্র রাজনীতির পরে আসলে ভাগ্যে কি আছে সামনে, এটা সামনেই জানতে পারবো। তবে আমি দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই, এবং সেজন্য যেভাবে কাজ করলে ভালো হয় আমি হয়তো সামনে নিজেকে সেভাবেই প্রস্তুত করব। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা কিছু কুইক প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনার নিজের কাছে নিজের সবচেয়ে বড় যোগ্যতা কোনটি বলে মনে করেন? আমার আত্মবিশ্বাস। সমালোচনা নাকি প্রশংসা, কোনটি আপনাকে বেশি অনুপ্রাণিত করে? সমালোচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় ক্যাম্পাস, আবাসিক বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে আপনার প্রিয় জায়গা কোনটা ক্যাম্পাসের? আসলে ক্যাম্পাসের বাইরে সকলেই, মানে ডিপার্টমেন্টের বাইরে যেখানে চায়ের দোকান থাকে সেটাই ক্যাম্পাসের সব থেকে বড় পছন্দের জায়গা হয়ে ওঠে। অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমার সিরাজি ভবনে যেহেতু ক্লাস, তার বাইরে আমি যেখানে চা খাই সবসময় ওইটাই আমার সব থেকে বেশি কমফোর্ট জোন। আর নেতৃত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? আমি করি নেতৃত্বের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটা হলো সাহস এবং আত্মবিশ্বাস। আমি একটি আপনাকে ছোট খেলার মতো দিতে চাই, যেটি হচ্ছে যে ফেসবুকে আমরা বিভিন্ন পোস্টে দেখি যে রিয়াক্ট দেওয়া যায়, সেখানে লাইক, হাহা আছে, কেয়ার আছে, লাভ আছে, অ্যাংরি আছে। তা আমি 5 জনের নাম বলবো, আপনি 5 জনকে কোন রিয়াক্টটা দিবেন? সাদিক কায়েম, অ্যাংরি, ফরহাদ, হাহা, আর জুমা, হাহা, এবি জুবায়ের, হাহা, মোসাদ্দেক। ওটাও হাহা। আপনি একজনকে অ্যাংরি দিলেন, সাদিক কায়েমকে, কেন? কারণ উনি বেশিরভাগ ক্ষেত্রেই তার যে ফেসবুক স্ট্যাটাসগুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মব করার যে চেষ্টাগুলো, সেগুলো আমার মনে হয় না কোনো দেশের জন্য সুফল বয়ে আনে। এবং বাকিদের যেই কথাগুলো, সেগুলোকে তারা যেগুলো বলে বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে লেম মনে হয়, যার কারণে তাদের প্রতি কোনো রিয়াক্ট দেওয়ার থেকে আমার মনে হয় হাহা রিয়াক্টটাই তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি একটু ছাত্র দল নেতাদের নাম বলতে চাই। রাকিব, লাভ, সবার জন্যই লাভ। নাসির, সবার জন্য আসলে ছাত্র দলে লাভই যাবে হয়তো। না, আমি যদি বলি লাভ ছাড়া অন্য, আমানের জন্য কোনটা দেবেন? ভাইয়ের জন্য লাভ। আচ্ছা, হামিম, মায়ের, সবার জন্য লাভ। সবার জন্য লাভ। আচ্ছা, আপনি বলছিলেন একটি কথা, যে মবের কথা বলছিলেন,
এই 5 আগস্টের পরে আমরা দেখেছি সবচেয়ে বেশি এই মব ভায়োলেন্স হয়েছে। ধরেন আইন শৃঙ্খলা বিপন্ন হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে এক ধরনের প্রবণতা। এই মব ভায়োলেন্স আসলে কারা করেছে এবং এই মব ভায়োলেন্স সামনের দিনে কি আমরা দেখতে পাবো কিনা, যেহেতু এখন আপনাদের সরকার ক্ষমতায়? দেখুন, মব করে যখন আমরা একটা সরকারি বা প্রতিষ্ঠান বা দেশেরই জিনিসের ক্ষতি করছি, সেটা তো আমাদের জন্য কখনোই সুফল বয়ে আনে না। তারা যে ধ্বংসযজ্ঞগুলো মব করে চালিয়েছে, সেগুলো কিন্তু এখন যে সরকার এসেছে তাকেই কিন্তু সেগুলো আবার পুনর্বিনির্মাণ করতে হবে। সেটা কিন্তু আমাদের দেশের জন্যই একটা ক্ষতি আমি বলতে পারি, আমরা সবাই বলতে পারি। এবং এটার ব্যাপারে অবশ্যই সরকারকে একটা জিরো টলারেন্সের মধ্যে আসতে হবে, কারণ আমরা চাই সব কিছুর একটা আইনানুগ ব্যবস্থা আছে, আইন আছে দেশের, সেই অনুযায়ী যদি কোনো কিছু হয় তদন্ত অনুযায়ী সেইটার একটা ব্যবস্থা হবে। কিন্তু যারা আসলে বিভিন্ন সময় মব করেছে আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন এবং সকলেই দেখতে পেয়েছে, বিভিন্ন ছাত্র সংসদের প্রতিনিধিরা পর্যন্ত তারা ক্যাম্পাসের কাজ বাদ দিয়ে দেশে বিভিন্ন মব তৈরি করার জন্য তারা ঘোষণা দিয়ে সেই মবগুলো তৈরি করেছে, যেটা কিন্তু তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়ে ছাত্র সংসদে বসিয়েছে ছাত্রদের জন্য কাজ করার জন্য, কিন্তু তা বাদ দিয়ে তারা যখন দেশের একটা ক্ষতি করতে লেগে যায়, সেটা কিন্তু আমাদের সকলের জন্যই কিন্তু বলতে পারি যে একটা কল্যাণ কখনোই বয়ে আনে না। তো যার কারণে অবশ্যই এটাকেও শক্ত হাতে দমন করতে হবে। এটাও কিন্তু এই সরকারের একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখন যে ব্যাপারটা, প্রোপাগান্ডা অনেক দ্রুত ছড়িয়ে যায়, যার কারণে ইন্টারিয়াম যখন আমরা দেখেছি যে প্রায় প্রতিদিনই যে কোনো বিষয়ে একটা আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনগুলোকে কন্ট্রোল করতে না পারলে অবশ্যই যৌক্তিক আন্দোলন সবাই করবে, যৌক্তিক আন্দোলন আমরাও করব, কিন্তু যেটার কোনো ভিত্তি নেই, যে কোনো ব্যাপারে রাস্তা অবরোধ করে দুর্ভোগের যে ব্যাপারটা, সেটাকে অবশ্যই আমার মনে হয় যে সরকারের দৃষ্টি দেওয়া উচিত এবং সব কিছুরই একটা আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে। তাদেরকে সেই অনুযায়ী আশ্বস্ত করা উচিত এবং তাদেরও নিজ নিজ জায়গা থেকে এগোনো উচিত যে কোনটা আমার দেশের জন্য ভালো, কোনটা আমাদের জন্য ভালো, সেই অনুযায়ী যেন কাজ করে। এবং আমরা আশা করি সরকারও ইনশাল্লাহ সামনে সেই অনুযায়ী কাজ করবে। এসা আপনাকে আমি একটু আগে বলছিলাম যে আপনাকে জেনজিরা পুকি আপু বলে, তো পুকি আপু এসা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? অবশ্যই এখনো যেহেতু বিয়ে হয়নি, সিঙ্গেল। এই যে ভ্যালেন্টাইন্স ডে গেল, আপনি কতজনের কাছ থেকে প্রপোজ পেয়েছেন বা ফুল পেয়েছেন? আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে একটাই ফুল কিনে দিয়েছে আমার বাবা। আর কেউ দেয়নি? না, আমি আমার বাবার সাথেই বিকেলবেলা রিক্সাতে ঘুরতে গিয়েছি, বাবা ফুলের দোকান থেকে আমাকে একটা হলুদ গোলাপ কিনে দিয়েছে, যেহেতু আমি হলুদ শাড়ি পরে একটু ঘুরেছি। তারপরে আমি আজকেও দেখছি আপনি হলুদ শাড়ি। হলুদ কি আপনার পছন্দের রং? আসলে যখন এখন তো বসন্তই চলছে, তো বসন্তের রং যেহেতু হলুদ, তো আমি মনে করলাম যে এখনো তো বসন্তের মধ্যেই আমি প্রোগ্রামটা করছি, তাই একটু হলুদ রংটাকেই পছন্দ করেছি আজকের জন্য। এই যে আপনি ছাত্র দলের নেত্রী, আপনি বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনে থাকেন, এর জন্য কি আপনাকে সবাই ভয় পায় নাকি? ধরেন কেউ আপনাকে পছন্দ করলো বলতে? এখন কেউ যদি ভয় পায়, সেটা যদি ভয় পেয়ে কেউ কিছু না বলে, আমি তো বুঝতেই পারবো না সে যে ভয় পাচ্ছে বা কিছু বলছে না। তবে শুনেছি অনেকেই মনে করে যে সামনে থেকে আমার সাথে 2 দিন কথা বললে তারপরে মনে করে এস আপু আপনি এত ফ্রেন্ডলি, আমি তো জানতাম না, কিন্তু দূর থেকে আপনাকে দেখে তো অনেক ভয় লাগে। তো আসলে যখন আমার সাথে কেউ কথা বলে, যখন আমার সাথে কেউ মেশে, তখন তার আর আমাকে ভয় পাওয়ার কোনো কারণ থাকে বলে আমার মনে হয় না। আপনি কি এক প্রকার অভয় দিলেন নাকি আপনাকে যারা পছন্দ? না, অবশ্যই আমি সেটা বলছি না, কিন্তু মানে আমাকে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সেটা বলছি যে আমি এখনো একজন শিক্ষার্থী, এবং একজন শিক্ষার্থীর সাথে আরেকজন শিক্ষার্থী যেভাবে ওঠা বসা করে, আমি সকলের সাথে সেভাবেই ওঠা বসা করি, এবং এখনো আমার সাথে যারা কাজ করে বা আমার যারা ক্লাসমেট, তারা কিন্তু আমরা একসাথে ওঠা বসা করি। অতএব আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই আমি তার সকলের সাথে ফ্রেন্ডলি ভাবেই চলতে চাই সামনে। এসে আপনি তো সঙ্গীতের শিক্ষার্থী, আমরা দেখেছিলাম প্রচারণার সময় আপনি কিংবা প্রচারণার পরেও আপনি অনেক জায়গায় গান গেয়েছেন। বাংলা নিউজের দর্শকদের জন্য যদি একটা গান শোনান। আচ্ছা, সঙ্গীত বিভাগে পড়ি বিদায় এখন আমার রাকসু থেকে শুরু করে সব জায়গাতে আমার গানের একটা করে ছোট্ট করে রিকোয়েস্ট আসে। একটা রবীন্দ্রসঙ্গীত করছি। আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমরা শেষ করব। শেষ করার আগে আমরা জানতে চাই যে আপনাকে যারা রোল মডেল মনে করেন, বিশেষ করে আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে যেভাবে রাজনীতি করার পরে আমরা দেখেছি জাতীয় রাজনীতিতেও আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন,
বিএনপির হয়ে প্রচারণায় অংশও নিতে দেখা গেছে, বড় স্টেজে আপনি বক্তব্য দিয়েছেন। যারা আপনাকে রোল মডেল মনে করেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকবে কিনা, বিশেষ করে যারা নারী রয়েছেন তাদের জন্য? আহ, আসলে আমি কোন কাজটা করতে চাই সেটার প্রতি আগে আমাদের দৃঢ় সংকল্প আনা উচিত, এবং বাধা আসবে সেই বাধাগুলোকে উপেক্ষা করতে হবে, এবং যে পারিবারিক সাপোর্ট যদি না থাকে তাদেরকে বোঝাতে হবে। এবং আমি যে কাজটা করতে চাই, আমার যদি ইন্টেনশন ভালো থাকে, দিন শেষে যারাই আমাকে হেট করুক আমি তাদের ভালোবাসা একসময় পাবো, অনেক বেশি মানুষের ভালোবাসা পাবো, এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে, ভালো কাজের জায়গা তৈরি করে নিতে হবে। অবশ্যই একজন যখন সামনের দিকে এগিয়ে যায়, বিভিন্ন বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চায়, সেই অনুযায়ী নিজের আত্মবিশ্বাসটা রেখে, সাহসটা রেখে সামনে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে অবশ্যই সকলেই সামনে ভালো করবে, এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা আগামীতে পাবো, আমরা এই যুব সমাজ যখন ভালোভাবে কাজ করব। ধন্যবাদ এশা, এতক্ষণ বাংলা নিউজের সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা নিউজের পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়া। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা। আবারও হাজির হব নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।